এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের ছোট্ট একটি হেডলাইন। আজকে এটাকে হেডলাইন করে আমি ওয়ার্ড অ্যানালাইসিস এবং সেন্টেন্সটার ফরমেশন বা স্ট্রাকচার এবং এখানে আরও বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করব। এখান থেকে একটা ধারণা নিতে পারেন কীভাবে আমরা নিউজ পেপারটা অ্যানালাইসিস করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে ওয়ার হ্যাজ halted Gulf oil flow and restarting it won't be easy। এখানে প্রথমে যেটা ওয়ার বলতে আমরা জানি, সবাই জানি যেটা যুদ্ধ। হ্যাজ হল্টেড মানে যেটা হচ্ছে যে বন্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া, একদম স্টপ করে দেওয়া। গালফ অয়েল ফ্লো, যেটা গালফ অয়েল মানে গালফ মানে উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্যকে এখানে গালফ বলা হচ্ছে। অয়েল ফ্লো মানে আমরা বুঝি প্রবাহ, কোনো রিভারকে, যেটা একটা ফ্লোকে এভাবে যেটা যায়, কোনো রিভারকে আমরা ফ্লো বলতে পারি। তবে এখানে গালফ অয়েল ফ্লো মানে ফ্লোটা হচ্ছে এইভাবে বোঝাবে না, এটা ম্যাটাফোরিক্যাল মিনিং। এখানে ফ্লো মানে হচ্ছে যে সাপ্লাইকে বোঝাবে, সরবরাহকে বোঝাবে, অর্থাৎ উপসাগরীয় তেল সরবরাহ যুদ্ধ একদম থামিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এবং রিস্টার্টিং, যেটা পুনরায় শুরু করা, ইট ওন্ট বি ইজি, এটা কখনো সহজ হবে না। আচ্ছা, এটাই হচ্ছে দ্যাট মেন ট্রান্সলেশন। আগে প্রথমে আমি যেটা একটু ওয়ার্ডের দিক দিয়ে যদি বিশ্লেষণ করি, এই হল্টেড শব্দটা হচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে এটা একটা এমন একটি ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে যে কোনো কিছু থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। যেমন সিনোনিম হিসাবে আমরা সিজড ইউজ করতে পারি, বিরতি, স্টপ ইউজ করতে পারি, সাসপেন্ডেড ইউজ করতে পারি। এগুলো হচ্ছে যে সিমিলার ওয়ার্ডস। আর এটার বিপরীত অর্থ হবে যেটা বন্ধ না করে চলমান রাখা, যেমন প্রসিড, প্রক্রিয়াকরণ রাখা, কন্টিনিউ, যেটা চলমান রাখা, এটা বিপরীত শব্দ। আবার রি শব্দটা যদি বিশ্লেষণ করুন, কোনো শব্দের আগে যদি প্রেফিক্স হিসেবে যদি রি থাকে, এই রিটা হচ্ছে যে পুনরায় বোঝাবে। যেমন স্টার্টিং, রিস্টার্টিং মানে পুনরায় শুরু, অর্থাৎ রি শব্দ থাকলে এটা পুনরায় বোঝাবে। আর ফ্লো শব্দটা এখানে মধ্য এই উপসাগরীয় তেল প্রবাহ বোঝাবে না, তেল সরবরাহ। তাহলে ফ্লো দ্বারা কিন্তু এখানে কিন্তু সরাসরি এটা সরবরাহকে বুঝিয়েছে। এটা একটা ম্যাটাফোরিক্যাল মিনিং। এখন এখানে যেগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে যে ওয়ার্ড অ্যানালাইসিস। আমি যদি সেন্টেন্সের ফরমেশনটা যদি আলোচনা করি, প্রথমে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে যে একটা কনজাংশন। আমরা জানি কনজাংশন দুটো ওয়ার্ডকে যুক্ত করে, দুটো ফ্রেজকে যুক্ত করতে পারে, দুটো ক্লজকে যুক্ত করতে পারে। এখন কাকে যুক্ত করেছে সেটা ডিপেন্ড করবে এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে। যেমন হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, টু হ্যাভ ভার্বের। আর হল্টেড এটা হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ হ্যাভ হ্যাজের পরে যদি পিপি ফর্ম থাকে, এই অংশটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ ওয়ার হ্যাজ হল্টেড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছে। তাহলে এখানে যেহেতু এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা সাবজেক্ট, তাহলে এই যে অ্যান্ডের আগে এখানে একটা আমরা ক্লজ পাচ্ছি। আবার এখানে ইট ওন্ট বি, অক্সিলিয়ারি ভার্ব যেখানে দেখব, যতটা অক্সিলিয়ারি ভার্ব ততটা ফাইনাইট ভার্ব নিশ্চিত। তাহলে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব, এখানেও একটা অক্সিলিয়ারি ভার্ব। এটা ওন্ট মানে এখানে উইল নট, সংক্ষিপ্তভাবে যেটা আমরা বলি উইল নট। তাহলে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব, দুটোটা মিলে এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা সাবজেক্ট। তাহলে এখানে একটা ক্লজ, যতটা সাবজেক্ট যতটা ফাইনাইট ভার্ব ততটা ক্লজ। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ। এবং অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সচরাচর অ্যান্ড, বাট, অর, নর, সো, ইয়েট, এগুলো হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো যদি দুটা ক্লজের মাঝখানে বসে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন মাধ্যমে অ্যান্ড, অর, বাট এগুলোর মাধ্যমে যদি যুক্ত হয়, তখন এই সেন্টেন্সটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আপনি যদি চান এটাকে আপনি সাইডে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারেন। কীভাবে? জাস্ট এখানে কমপ্লেক্সের দুইটা ক্লজ লাগবে, ক্লজ দুটোটা রেখে দিবেন, শুধু এই কনজাংশনটা চেঞ্জ করতে হবে। তখন কমপ্লেক্সে রূপান্তর করলে কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশনে রূপান্তর করবেন। আবার যদি এটাকে সিম্পল করতে চান সেটাও করতে পারবেন। সিম্পলও তখন লাগবে তো ক্লজ একটা, এখানে যে কোনো একটি ক্লজ রেখে তাহলে আরেকটি ক্লজটায় ফ্রেজে রূপান্তর করবেন এবং কনজাংশনটা তুলে দিবেন, তখন আবার সিম্পল হয়ে যাচ্ছে। খুব ইজি বিষয়। আপনি যদি ক্লজের বিন্যাসটা, ফ্রেজের বিন্যাসটা, কনজাংশনের বিন্যাসটা যদি বুঝেন, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা ইজিলি বিন্যাস করতে পারবেন। এবং ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিংয়ে আপনি নিজের মতো করে সেন্টেন্সটা কিন্তু বিল্ড আপ করতে পারবেন এই বিন্যাসগুলো যদি বুঝেন। আচ্ছা, এখন আরও যদি অন্যান্য বিষয় যদি বিশ্লেষণ করি, এখানে এই যে হল্টেড, এটা কি ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ ভার্ব? যেমন কি থামিয়ে দিয়েছে, তেল সরবরাহ থামিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে যে একদম ফুলটা,
এই অংশটা হচ্ছে যে একটা অবজেক্ট। অবজেক্ট যেহেতু এখানে একাধিক ওয়ার্ড আছে, গালফ, অয়েল, প্লো, এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। সাবজেক্ট অবজেক্ট যখন একাধিক ওয়ার্ড থাকবে তখন এটা হচ্ছে যে নাউন ফ্রেজ। এখন এটার পরে যেহেতু অবজেক্ট আছে, এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। এই শব্দগুলোর মধ্যে যদি বিন্যাস করি, যেমন ফ্লো এটা নাউন, অয়েল যদিও এটা একটা ম্যাটেরিয়াল নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, গালফ যদিও নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ। নাউন থাকলে আগে একাধিক অ্যাডজেক্টিভ হতে পারে। আবার আসি, যেমন এখানে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, সাবজেক্ট হচ্ছে যে এটা, রিস্টার্ট ইন ইট, এ ফুলটাই হচ্ছে যে সাবজেক্ট অ্যাকচুয়ালি। যদি ইট এখানে সাবজেক্ট, কিন্তু ফুলটা আপনি সাবজেক্ট দিতে পারেন ফাইনাইট ভার্বের আগে। সাবজেক্ট যেহেতু এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি এটাকে বলতে পারি এটা নাউন ফ্রেজটা হবে সাবজেক্ট, এবং এটাকে একটা জেরান্ডিয়াল ফ্রেজ বলতে পারি। কারণ সাবজেক্টের জায়গায় যখন ভার্ব প্লাস আইএনজি আছে, সেটাকে ভার্বটা যখন জেরান্ডিয়াল কাজ করে, তাহলে এটা একাধিক ওয়ার্ড আছে বলে এটাকে আমি জেরান্ডিয়াল ফ্রেজ বলতে পারি। আরেকটা বিষয় এখানে যেটা, এই যে এখানে উইল বা অন, এটা হচ্ছে একটা মডেল ভার্ব। এই বিটা হচ্ছে এখানে মেইন ভার্ব। বি মডেল ভার্বের পরে এখন এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো কেন হলো না? এটা কেন হলো? কারণ মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে যদি বি, এই জন্য বেস ফর্মটাই হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর মডেল ভার্বের পরে কখনো বসবে না। আবার বি ভার্ব এটা এক ধরনের লিঙ্ক ইন ভার্বের অংশ। লিঙ্ক ইন ভার্বের পরে যদি অবজেক্ট না হয়, অ্যাডভার্ব হবে, কিন্তু লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ হয়। তাই ইজি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। ইজি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এভাবে যদি সেন্টেন্সটা যদি অ্যানালাইসিস করতে চান, বুঝতে চান, ইংলিশটাকে একদম বেসিক থেকে যদি শিখতে চান, এবং প্রিলিমিনারি প্রস্তুতি এবং রিটার্ন প্রস্তুতি একসাথে যদি নিতে চান, ব্যাংক সহ বিসিএস আরও অন্যান্য পরীক্ষার জন্য, আমার নিউজ পেপার অ্যানালাইসিস করা আমার কোর্সের ডিজাইন কিন্তু প্রায় 4 থেকে 5 মাসের কোর্স। প্রতি সপ্তাহে আমি 2টা করে ক্লাস নিব। নিচে যে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমি ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু ক্লাস শুরু করতে যাচ্ছি। বুদ্ধি যদি এখন যদি কনফার্মেশন করতে পারেন, তাহলে একসাথে শুরু থেকে ক্লাস নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।